গাছিরাট গ্রামের পাশেই একটা বড় জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে নানা রকমের পশু পাখিদের বসবাস ছিল। আর সেই জঙ্গলের পাশেই একটা ভাঙ্গা কুটিরে বাস করত বিনুদা নামে এক বৃদ্ধা। বনের পশু পাখিরা সবাই বিনুদাকে অনেক ভালোবাসতো। বিনুদার কয়েকটা মুরগি ছিল, আর সেই মুরগির ডিম বিক্রি করেই কোনো রকমেই তার দিন কাটতো। কি রে, তোরা আবার আমার পেছনে পেছনে এভাবে ঘুরছিস কেন? তোদের না একটু আগেই খাবার দিলাম? সারাদিন শুধু খাওয়া আর খাওয়া, তোদের নিয়ে আমি আর পারি না। এ কথা বলে বিনুদা ঘর থেকে কিছু খাবার নিয়ে এসে মুরগিগুলোকে দেয়, আর মুরগিগুলো খাবার খেতে থাকে। তোদের তো খেতে দিলাম, এখন আমাকেও তো কিছু খেতে হবে। যাই, আমি বরং জঙ্গল থেকে কিছু ফল নিয়ে আসি। এরপর বিনুদা জঙ্গলে চলে যায়। কি গো বুড়ি দিদা, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ নাকি? চুপ করে আছো যে তাহলে? আমাকে দেখে কোনো কথাই বলছো না। কি আর বলবো বল, পেটে যে অনেক খিদে, তাই তাড়াতাড়ি করে কিছু ফল আনতে যাচ্ছি। এইদিকে আবার আমাকে ডিম বিক্রি করতেও যেতে হবে। ও, তোমার খিদে লেগেছে? দাঁড়াও, আমি একটু আগে অনেকগুলো ফল পেড়ে নিয়ে এসেছি, সেখান থেকেই তোমাকে কিছু ফল দিচ্ছি। তুমি বরং আজ সেগুলোই খাও। এ কথা বলে বানর কিছু ফল এনে বিনুদাকে দেয়, আর বিনুদা বানরের প্রশংসা করে সেখান থেকে ফলগুলো নিয়ে বাড়িতে চলে যায়, আর বাড়িতে নিয়ে গিয়ে ফলগুলো খায়। হে সৃষ্টিকর্তা, আজ আমার অনেক বড় দেরি হয়ে গেছে। এখন আমি কখনই বা বাজারে যাব, আর কখনই বা ডিমগুলো বিক্রি করব। আজ ডিম বিক্রি করতে না পারলে তো রাতে না খেয়েই থাকতে হবে। এসব বলে বিনুদা তাড়াতাড়ি ডিমগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়, আর ডিমগুলো বিক্রি হলে সেই টাকাগুলো দিয়ে বাজার নিয়ে বাড়িতে চলে আসে। নে, এবার তোরা এই চালগুলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘরে উঠ তো, সন্ধে হয়ে এলো যে। এরপর মুরগিগুলোর খাওয়া হয়ে গেলে বিনোদা মুরগিগুলোকে ঘরে তুলে রাখে। এভাবেই বিনোদার অনেক কষ্টে দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎ টুনি তার আহত ছানাকে নিয়ে কাঁদতে কাঁদতে বিনোদার বাড়িতে চলে আসে। বুড়ি দিদা দেখো, আমার ছানার পা থেকে কত রক্ত বের হচ্ছে। তুমি একটু ওকে ভালো করে দাও না গো। আসলে ও আজ বাসা থেকে পড়ে গেছে, আর এই অবস্থা হয়েছে। হয়েছে হয়েছে টুনি, আর ওভাবে কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। এ কথা বলে বিনোদা কিছু জড়িবুটি এনে টুনির ছানার পায়ে লাগিয়ে দেয়। নে টুনি, এবার তুই তোর ছানাকে নিয়ে যা, আমি জড়িবুটি লাগিয়ে দিয়েছি। দুদিন পরেই তোর ছানা একেবারেই সুস্থ হয়ে যাবে। তুমি অনেক ভালো বুড়ি দিদা, কারো কোনো বিপদ হলে তুমি কত সুন্দর সাহায্য করো। এবার তাহলে আমি আসি বুড়ি দিদা। এরপর টুনি তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। হায় হায়, মুরগির পাখাগুলো উঠোনে এভাবে পড়ে আছে কেন? আমার মুরগিগুলো ঠিক আছে তো? দেখি তো গিয়ে। এ কি, আমার একটা মুরগি কোথায় গেল? তাহলে নিশ্চয় আজ শেয়াল এসে আমার মুরগিটাকে নিয়ে গেছে। বেটা শয়তান শেয়াল, তুই আরেকবার আয় শুধু, তোকে দেখাবো মজা। এরপর থেকে বিনোদা তার মুরগির সব সময় খেয়াল রাখতো। এদিকে শিয়াল দিনে যখনই বুড়ির মুরগি নিতে আসতো, তখনই সে বুড়িকে দেখে সেখান থেকে চলে যেত। এভাবে একদিন শিয়াল বিরক্ত হয়ে বলে, না, এই বুড়ি দেখছি সবসময় মুরগিগুলোকে পাহারা দেয়। দিনে কতবার মুরগি নিতে গিয়ে ঘুরে আসি। বুড়ি কি ভেবেছে আমার হাত থেকে ওর মুরগিগুলোকে বাঁচাতে পারবে? কোনো দিনই না। এখন থেকে আমি রাতে মুরগিগুলো নিতে আসবো। যেমনি কথা তেমনি কাজ।
এরপর রাতে যখন বুড়ি ঘুমিয়ে পড়ে তখন সেই শয়তান শিয়াল এসে বুড়ির মুরগি চুরি করে নিয়ে যায়। এরপর সকাল হলে যখন বিনোদা মুরগির কাছে যায় তখন সে দেখে তার একটা মুরগি নেই। আর এভাবে রোজ রোজ শিয়াল রাতে এসে বুড়ির মুরগিগুলো চুরি করে নিয়ে যায়। না, এই শয়তান শেয়াল তো আমার সব মুরগি আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এবার ওর একটা ব্যবস্থা করতেই হবে, আর সেটা আজ রাতেই। এরপর রাত হলেই বুড়ি একটা ছুরি নিয়ে মুরগির খোয়ারার পাশে লুকিয়ে থাকে। এরপর শিয়াল এসে বুড়ির মুরগি যেই না ধরে অমনি বিনোদা সেই ছুরি দিয়ে শিয়ালকে আঘাত করে। আর ছুরির আঘাতে শিয়ালের লেজ কেটে যায়। শিয়ালের লেজ কেটে সেখানেই পড়ে যায়। শিয়াল তার জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কেমন শয়তান শেয়াল, আরো আসবি আমার মুরগি চুরি করতে? এবার বুঝলি তো আমার মুরগি চুরি করার ফল। এভাবেই বিনোদা তার মুরগিগুলোকে আগলে রাখতো। কিন্তু হঠাৎ মুরগিগুলো একটা অজানা রোগে আক্রান্ত হয়। আর এরপর বুড়ির সব মুরগি মারা যায়। বুড়ি অনেক কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার এ কি সর্বনাশ করলে! আমার শেষ সম্বল বলতে এই মুরগি কটাই ছিল, তুমি সেগুলো কেড়ে নিলে। এখন আমি কি করে দুমুঠো ভাত জোগাড় করব? এসব বলে বিনোদা যখন কাঁদছিল ঠিক তখনই সেখানে প্রকৃতি মা প্রকট হয়। এভাবে আর কাঁদিস না বাছা, এটাই যে প্রকৃতির নিয়ম। জন্মালে তো একদিন মরতেই হবে, তবে তুই আর কাঁদিস না। মুরগিগুলো হারিয়ে তুই তোর উপার্জনের পথ হারিয়েছিস ঠিকই, কিন্তু আমি তো তোকে না খাইয়ে মরতে দেব না। কথা বলে প্রকৃতি মা তার দৈব শক্তি দিয়ে 3টি বিশেষ ডিম নিয়ে আসে। একটি সোনার ডিম, একটি রূপোর ডিম আর একটি হীরের ডিম। এই নে বাছা, এই ডিমগুলো তুই নে। এই বিশেষ 3টি ডিমের কাছে তুই যা চাইবি সেই ডিম তোকে তাই দেবে। তখন তোর আর কোনো কষ্ট থাকবে না। কথা বলে প্রকৃতি মা অদৃশ্য হয়ে যায়। আর বিনোদা সেই 3 ডিমের সাহায্যে অনেক সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম? আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে অন্যের ক্ষতি করতে গেলে সব সময় নিজেরই ক্ষতি হয়। তাই আমরা কখনোই অন্যের ক্ষতি করব না, বরং অন্যের বিপদে তার পাশে দাঁড়াবো। একটা আম গাছ আর একটা বট গাছ। গাছ দুটো খুবই সুন্দর। আম গাছটা ছিল অনেক ভালো, তার গাছে প্রায় 12 মাসই আম ধরতো। আর ওইদিকে বট গাছটা ছিল অনেক অহংকারী। আম গাছ আর বট গাছটি ছিল একদম পাশাপাশি। আম গাছে বসে সবসময় পাখিরা আরাম করত, কারণ আম গাছটা কাউকে কিছু বলতো না আর সবাইকে তার গাছের ডালে আশ্রয় দিত। আম গাছের অনেক ভালো লাগতো, কারণ সব পাখিরা তার ডালে এসে বসতো, সুস্বাদু আম খেত আর কিচিরমিচির আওয়াজ করত। অন্যদিকে বটগাছের এসব কিছু ভালো লাগতো না, কারণ তার চুপচাপ থাকতেই ভালো লাগতো। অহংকারী বটগাছটা তার ডালে কাউকে বসতে দিত না। কোনো পাখি যদি তার ডালে এসে বসতো তখন সে ঝাড়া মেরে পাখিটাকে তাড়িয়ে দিত। এদিকে বটগাছটার খুব রাগ হতো আম গাছটার ওপর, কারণ আম গাছের জন্য বটগাছটা একা থাকতে পারত না। সারাদিন তার পাখির কিচিরমিচির শব্দ শুনতে হতো। একদিন অনেক দূর থেকে আসছিল এক কাক। সে বিশ্রামের জন্য বটগাছের ডালে বসে। তখনই বটগাছটা বলে ওঠে, এ কাক, তুমি আমার ডালে বসেছ কার অনুমতিতে? কারো আবার অনুমতি নেওয়া লাগে নাকি? হ্যাঁ লাগে, আমার ডালে বসার জন্য আমার অনুমতি নেওয়া লাগে।
আর কোনো দিন তুই আমার অনুমতি ছাড়া আমার ডালে এসে বসবি না। এসব দেখছিল আম গাছটা, আর আম গাছটি বলে, বন্ধু কাক, তুমি আমার ডালে এসে আরাম করো। বট গাছ তো দেখছি বড্ড খারাপ। আম গাছ তুমি কত ভালো। এই বলে কাকটা বসে আম গাছের ডালে আরাম করার জন্য। তারপর আরেক দিনের কথা। একদিন মৌমাছির চাক সেই গাছ দুটোর কাছে আসে। মৌমাছি রানী বলে, বাহ, বেশ ভালো দুটো গাছ তো। বট গাছটা দেখছি বেশি সুন্দর। বট গাছে বাসা বাঁধলে মনে হচ্ছে ভালোই হবে। তারপর মৌমাছি রানী বটগাছটিকে বলে, বট গাছ, আমরা বহু দূর থেকে এসেছি। আমরা আমাদের বসবাসের জন্য নতুন জায়গা খুঁজছি। তুমি কি আমাদের তোমার গাছে থাকতে দিবে? তখন বটগাছটা মনে মনে বলে, না, এসব জ্বালা তো আর ভালো লাগে না। কেউ না কেউ রোজ এসে আমাকে জ্বালাতন করে। তারপর বটগাছটা মৌমাছি রানীকে বলে, আমি আমার গাছে তোমাদের থাকতে দেব না। কি জানি বাবা, কোথা থেকে এসে জুড়ে বসতে চাও? যাও, এখান থেকে চলে যাও। আমার গাছে তোমাদের কোনো জায়গা নেই। এদিকে সব দেখে আম গাছ মৌমাছি রানীকে বলে, তোমরা আমার গাছে বাসা বাঁধতে পারো। বাহ, তুমি তো অনেক ভালো। আম গাছ অনেক ভালো। চলো আমরা আম গাছে গিয়ে বাসা বাঁধি। তারপর মৌমাছির দল আম গাছেই তাদের বাসা বানায়। কিছুদিন পর এক কাঠুরে সেখানে আসে। কাঠুরে সেখানে এসেছে গাছ কাটতে। সে দেখে পাশাপাশি দুটো গাছ আছে আর ভাবে, কি সুন্দর দুটি গাছ, কিন্তু আম গাছটা অনেক সুন্দর। যাই, আজকে আম গাছটাই কাটি। কাঠুরে যখন আম গাছটা কাটার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন সে আম গাছে মৌমাছির চাক দেখতে পায়। সে বলে, না, এই গাছে মৌমাছির চাক আছে, আর আমি যদি এখন এই আম গাছটা কাটি তাহলে মৌমাছিরা আমাকে কামড়ে শেষ করে দেবে। এর চেয়ে ভালো আমি বট গাছটাই কাটি। তারপর সে বটগাছটা কাটতে শুরু করে। তখন বটগাছটা কাতরাতে শুরু করে। আমাকে গেটো না, আমার বড্ড ব্যথা লাগছে। বটগাছের চিৎকার শুনে আম গাছের অনেক মায়া হয়। সে মৌমাছি রানীকে বলে, তুমি বটগাছটিকে বাঁচাও, বটগাছের আমাদের সাহায্য লাগবে। কেন এটা বলছো তুমি? বটগাছ অনেক খারাপ। আমরা বটগাছকে সাহায্য করব না। বটগাছটা সেদিন আমাদেরকে বাসা বাঁধতে দেয়নি। বটগাছটি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু তোমরাও যদি এখন তার মতো ব্যবহার করো, তাহলে তোমার আর তার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না।
আম গাছের এ কথা শুনে মৌমাছির বেশ মায়া হয়। সে তখন তার চাক নিয়ে সে কাঠুরের ওপর আক্রমণ করে। ওরে বাবা, মৌমাছিগুলো আমাকে কামড়াচ্ছে কেন? এখনই আমাকে এখান থেকে পালাতে হবে। কাঠুরে এই বলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনা দেখে বট গাছটা বলে, আমি তো তোমাদের আমার গাছে বাসা বাঁধতে দেইনি, আজ তোমরাই আমাকে সাহায্য করলে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ধন্যবাদ আম গাছ, ধন্যবাদ মৌমাছি রানী। বট গাছ তার ভুল বুঝতে পারে আর সে সবার কাছে মাপ চায়। তারপর থেকে বট গাছ আর আম গাছ সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করে। সোনাপুর গ্রামে নীলিমা নামে এক বিধবা মহিলা তার মেয়ের সঙ্গে বাস করত। নীলিমার মেয়ের নাম ছিল পদ্ম। পদ্মর বাবা মারা গেছে বেশ কয়েক বছর হলো। নীলিমা একটা ছোট কাজ করে তাদের সংসার চালাতো। মা, ও মা, কই গো তুমি? এদিকে এসো, একটা কথা শুনবে। এসো না মা। হ্যাঁ রে মা, বল কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? জানো মা, আমার বান্ধবী সোমা আছে না, ওর বাবা আজ ওর জন্য একটা পাখি নিয়ে এসেছে। ওই পাখিটা না আবার কথাও বলতে পারে। আমার না পাখিটা খুব পছন্দ হয়েছে। মা, আমায় একটা কথা বলা পাখি এনে দিবে মা? ও মা, বলো না, এনে দিবে? তুই পাখি দিয়ে কি করবি মা? ওটা তো অনেক দাম নিবে। এত টাকা আমি কোথায় পাবো বল? অযথা পাখি কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তার চেয়ে বরং ওই টাকা দিয়ে তোকে আমি একটা নতুন জামা কিনে দিব। না না মা, আমার নতুন জামা চাই না, আমার ওই পাখিটাকেই চাই। কথা বলা পাখি, আমি সব সময় ওর সাথে কথা বলবো, গল্প করব, খেলবো, খুব মজা হবে। বলো না মা, এনে দিবে তো? আচ্ছা বাবা, ঠিক আছে, এনে দিব। তুই এত জেদ কেন করিস বল তো? এত জেদ কিন্তু ভালো না। বারে, তুমি তো আমার মা, আমার ভালো মা। আমার ভালো মায়ের কাছে জেদ করবো না তো আর কার কাছে করবো বলো? হয়েছে, থাক, এখন আর এসব কথা বলতে হবে না। আয় তো, তোকে খেতে দেই। অনেকক্ষণ ধরে কিচ্ছু খাসনি, খিদে পাইনি বুঝি? হ্যাঁ মা, পেয়েছে তো। চলো চলো, খেতে দিবে, ঘরে চলো, বড্ড খিদে পেয়েছে। এই বলে তারা ঘরে চলে যায়। আর এভাবেই তাদের মামের দিন খুব ভালোভাবেই চলছিল। একদিন পদ্ম তার মাকে বলে, মা, চলো না কোথাও ঘুরতে যাই। অনেক দিন থেকেই তো ঘুরতে যাই না। বাড়িতে বসে থাকতে আর ভালো লাগে না মা। ও মা, চলো ঘুরতে যাই, যাবে তো? ঘুরতে যাবি? তবে ঠিক আছে মা, আমি তোকে ঘুরতে নিয়ে যাব। তুই যখন যেতে চাইছিস, আজ আমি তোকে একটা বিশেষ জায়গায় ঘুরতে নিয়ে যাব। তুমি সত্যি বলছো মা? আমায় ঘুরতে নিয়ে যাবে? কি মজা, কি মজা, আমরা ঘুরতে যাব। আজ আমি ঘুরতে গিয়ে অনেক মজা করব। এরপর তারা মা মেয়ে দুজনে মিলে ঘুরতে বের হয় আর গ্রামের চারদিকেই ঘুরতে থাকে। মা দেখো, জায়গাটা কি সুন্দর, কি সুন্দর গাছপালা, পাখির ডাক, আমার অনেক ভালো লাগছে মা। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। চল, দক্ষিণের দিকে নাকি এক সুন্দর পুকুর আছে। চল ওই দিকে যাই। অনেকদিন আগে অবশ্য ওই পুকুরটার কথা শুনেছিলাম। এখন ওই দিকে কেউ যায় কিনা জানি না। আচ্ছা মা, চলো। কিছুক্ষণ হাঁটতেই তারা ওই পুকুর পাড়ে পৌঁছে যায় আর চারদিকে দেখে তারা অনেক অবাক হয়ে যায়। হ্যাঁ রে মা, মনে হয় অনেকদিন ধরে এখানে কেউই আসে না। আর পুকুরটাও কেমন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তবে পুকুরটা কিন্তু অনেক বড়। চল মা, আমাদের এখানে থেকে আর কোনো কাজ নেই, চল চলে যাই আমরা। নীলিমা এসব বলতেই পদ্মর চোখ পুকুরের মাঝখানে এক ফুলের দিকে যায়।
মা, দাঁড়াও দাঁড়াও, দেখো পুকুরের মাঝখানে কি সুন্দর একটা ফুল, কি অপূর্ব দেখতে। আর ফুলের মাঝে একটা ডিমও আছে মা। মা, আমায় ওটা এনে দাও না, এনে দাও না মা। আচ্ছা মা, ঠিক আছে, ওই ফুলটা নিবি তো? আমি এক্ষুনি নিয়ে আসছি, তুই এখানেই থাক মা। এই বলে নীলিমা পুকুরে নামে ফুলটা আনার জন্য। আর যেই না ফুলটা ছেঁড়ার জন্য হাত বাড়ায়, ফুলে হাত লাগাতেই নীলিমা সেখানেই অদৃশ্য হয়ে যায়, আর ফুলটাও সেখানে মিলিয়ে যায়। এটা দেখে তো পদ্ম অনেক কান্না করতে থাকে। এ কি, আমার মা! মা, তুমি কোথায় গেলে? মা, ও মা, তুমি কোথায় গেলে মা? আমার কাছে ফিরে এসো মা। মা, মা, তুমি কোথায় অদৃশ্য হয়ে গেলে? ফুলটা কেউ তো দেখতে পাচ্ছি না, আমি কি আমার মাকে আর ফিরে পাবো না? এখন আমার কি হবে? মা, তুমি কই মা? তুমি চলে এসো মা। পদ্ম এই বলে যখনই কান্না করছিল, ঠিক তখনই সেখানে একটি নাগিন চলে আসে। আর কি হয়েছে, পদ্মই বা কেন কাঁদছে সেগুলো জিজ্ঞেস করে। আর পদ্ম তাকে সব খুলে বলে। সব শুনে নাগিন বলে, তুমি চিন্তা করো না, আমি অন্তর্দৃষ্টি দিয়ে দেখছি তোমার মা কোথায় আর কি হয়েছে। এই বলে নাগিন চোখ বন্ধ করে, আর চোখ খুলেই বলে, তোমার মা ডাইনিদের গুহায় চলে গেছে, আর তোমার মাকে বাঁচাতে হলে তোমায় ডাইনির গুহায় যেতে হবে, যেটা আছে এই পুকুরের তলদেশে। গুহায় 2 জন ডাইনি আছে, আর ওখানে একটা মরিচ গাছ আছে, আর ওই মরিচ গাছে রয়েছে ডিম ফুল, যেটা হলো ডাইনির প্রাণভোমরা। তোমাকে ওই মরিচ গাছের ডিম ফুলকে নষ্ট করতে হবে, তবে ওই ডাইনি মারা যাবে আর তোমার মাও মুক্তি পাবে। ডাইনি? কিন্তু আমি ডাইনিদের সাথে লড়বো কি করে? ডাইনি তো আমায় মেরেই ফেলবে। এরপর নাগিন তার নাগমণিটা পদ্মকে দিয়ে দেয়, আর বলে, এই নাগমণিটা তোমার কাছে রাখবে, তবে ওই ডাইনি তোমায় কিচ্ছু করতে পারবে না। তোমায় অনেক ধন্যবাদ নাগিন। এরপর পদ্ম নাগমণি নিয়ে ডাইনিদের গুহায় যায়, আর যে দেখে ডাইনিরা সেখানে ঘুমিয়ে আছে, আর পাশেই পদ্ম তার মাকে বাঁধা অবস্থায় দেখতে পায়, আর মরিচ গাছটাও দেখতে পায় যেটাতে ডিম ফুল ধরেছিল। ডাইনিদের গুহার চারিদিকে হাড়গোড় আর অনেক কঙ্কাল পড়েছিল। পদ্ম যখনই ওই মরিচ গাছটার দিকে যেতে ধরে, তখনই ডাইনির ঘুম ভেঙে যায়। তুই আমাদের গুহায় কি করছিস? আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে ডাইনি পদ্মকে ধরতে যায়, আর পদ্মের হাতে সেই নাগমণি থাকায় ডাইনি তার কিছুই করতে পারে না, উল্টো ডাইনি ছিটকে অনেক দূরে পড়ে যায়। দিদি, এই দিদি, ঠিক আছিস তো? তুই দাঁড়া, আমি ওর ব্যবস্থা করছি। শয়তান পাজি মেয়ে। ছোট ডাইনি এসব বলতে বলতেই এগিয়ে আসছিল পদ্মকে ধরার জন্য, আর পদ্মর কাছে আসতে আসতেই তখনই পদ্ম গিয়ে সেই মরিচ গাছের ডিম ফুলটা নষ্ট করে ফেলে, আর ফুল নষ্ট করার সাথে সাথেই ডাইনি দুটো ভৎস হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই পদ্ম ও নীলিমা ডাঙায় উঠে আসে, যেখানে নাগিন ছিল। তোমায় অনেক ধন্যবাদ নাগিন, এই নাও তোমার নাগমণি। এই বলে পদ্ম নাগিনকে নাগমণি ফিরিয়ে দেয়, আর তার মাকে এসব খুলে বলে। এরপর তারা খুশি মনে তাদের বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্প তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।